বিক্রম, ইতিমধ্যে প্রায় আধ ঘন্টা কাটতে চললো, তাপস পাল অ্যারেস্ট হয়েছেন। ভেতরে তুমি সিজিও চত্বরে রয়েছো, ভেতরে ঠিক কি চলছে? বাইরে থেকে কোনো আভাস আন্দাজ পাওয়া যাচ্ছে? দীর্ঘদিন বাদে এই সিবিআই অফিস বা সিজিও কমপ্লেক্স কিন্তু সরগরম হয়েছে। আমি এই মুহূর্তে ছবিটা আমার ক্যামেরাম্যান সমীর বিশ্বাসকে দেখাতে বলবো। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে এবং একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক তারাও কিন্তু এখানে চলে এসছে। কারণ তাপস পালকে নিয়ে যখন বার করা হবে তাকে কিন্তু সিকিউরিটি দিতে হবে, কোনো ল অ্যান্ড অর্ডার যাতে প্রবলেম হয়। তুমি দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে ভেতরে ঢুকছে। তারা কিন্তু নির্দিষ্টভাবে জানতে চান যে কখন তাপস পালকে বার করা হবে, সেই জন্য কিন্তু তারা এসকর্টিং এর জন্য এখানে উপস্থিত রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাপস পালের মেডিকেল টেস্ট করার জন্য চিকিৎসকদেরকেও ডাকা হবে, তারা আসবেন এবং তারপরেই কিন্তু সিবিআই দপ্তর থেকে স্থানীয় কোনো থানা, লোকাল কোনো থানা, সেটা বিধাননগর কমিশনারেটের যে কোনো থানা হতে পারে, সেখানে আজকে রাত্রে তাপস পালকে রাখা হবে এবং তারপর আগামীকাল কোনো লোকাল কোর্টে তোলা হবে। লোকাল কোর্টে তাকে তুলে সেখানে ট্রানজিট রিমান্ড নিয়ে তাপস পালকে সরাসরি ভুবনেশ্বর নিয়ে চলে যাওয়া হবে। সেখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জেরা করা হবে এবং জেরা করে যেই তথ্য সিবিআই পেতে চাইছে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে, যেই সূত্র পেতে চাইছে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে সেই সূত্র হাতানোর চেষ্টা করবে। কারণ সিবিআই যেটা মনে করছে যে তাপস পাল কিন্তু প্রথম বড় মাছ, তাপস পালের থেকেও কিন্তু অনেক বড় মাছ রয়েছে যাদেরকে ধরার জন্য, যাদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার জন্য তাপস পালকে জেরা করার প্রয়োজন আছে, তার স্টেটমেন্টের প্রয়োজন আছে এবং সেই স্টেটমেন্ট, সেই তথ্য, সেই সূত্র পাওয়ার পর কিন্তু সেই বড় মাছদের কাছে, যাদেরকে সিবিআই প্ল্যান করেছে যে জিজ্ঞাসাবাদ করবে বা জেরা করবে, তাদের কাছে পৌঁছানো যাবে। সেই কারণেই কিন্তু সিবিআই তাপস পালকে জেরা করতে চায়। আজকে দীর্ঘক্ষণ তাপস পালকে জেরা করা হয়। দুপুর 12টার সময় তিনি যখন ঢুকেছিলেন তখনই কিন্তু তার গলায়, তার চোখে মুখে, তার গলায় প্রবল অস্বস্তি ছিল। এর আগে যখন তাপস পালকে তলব করা হয়েছিল, গত মঙ্গলবার দিন তলব করা হয়েছিল, তাপস পাল কিন্তু কখনো স্বীকারই করেননি যে তাকে ডাকা হয়েছে। যেই মুহূর্তে আমরা নির্দিষ্টভাবে তাপস পালের সঙ্গে যোগাযোগ করে জানাই যে তাকে 30 তারিখ দেখা হয়েছে, তিনি কি 30 তারিখ আসবেন, তাপস পাল কিন্তু কোনো কথা সেই অর্থে বলতে পারেননি। এবং তারপর যেটা দেখা গেল, আজকে যখন তিনি দুপুর 12টার সময় ঢুকলেন তখন কিন্তু তার চোখে মুখে প্রবল অস্বস্তি এবং তিনি তার উকিলদেরকেও, তার আইনজীবীদেরকেও নিয়েছিল, সেই আইনজীবীদেরকেও কিন্তু বের করে দেওয়া হয় কিছুক্ষণ বাদে। এবং তারপর সিবিআই দু দফায় জিজ্ঞাসাবাদ করে। প্রথম দফায় যখন জিজ্ঞাসাবাদ করে তাপস পালকে, সেই সময় কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের বেশ কয়েকজন অফিসার ছিল, বেশ কয়েকজন অ্যাডিশনাল এসপি, বেশ কয়েকজন ডিএসপি এবং ইন্সপেক্টর ছিল এবং যিনি ইনভেস্টিগেশন অফিসার সেই ব্রতিন, সেও কিন্তু নিজেও ছিলেন। এবং তারপর প্রথম দফায় যখন জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায় তখনও কিন্তু তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। সেই অসঙ্গতিগুলো কি কি সেগুলি খতিয়ে দেখা হয়, যে নথি নিয়ে আসা হয় সেই নথিগুলো খতিয়ে দেখা হয় এবং এরপর সিবিআই এর এসপি উপেন্দ্র আগরওয়াল এবং ডিআইজি শঙ্করব্রত বাগচি এই দুজন মিলে জিজ্ঞাসাবাদ করে। অর্থাৎ সিবিআই যারা শীর্ষ স্তরের কর্তারা, তারা কিন্তু তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে তাপস পাল। যেই প্রশ্নগুলো প্রথম দফা জিজ্ঞাসাবাদের পরে উঠে এসেছিল, যেই অসঙ্গতিগুলো তার বয়ান উঠে এসেছিল বা অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা, যে সাক্ষীরা বয়ান দিয়েছিল, সেই সাক্ষীদের বয়ানের সঙ্গে তাপস পালের বয়ান করবোরেট করিয়ে দেখা যায় যে সেখানে কিন্তু প্রবল অসঙ্গতি আছে। সেই অসঙ্গতিগুলোকে নিয়ে তাপস পালকে চেপে ধরা হয় এবং চেপে ধরার পর যেটা দেখা যায় যে তাপস পাল কিন্তু ব্রেকডাউন করেন। তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি, তিনি কিন্তু কার্যত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এবং তিনি বিভিন্ন কথা বলছেন যেগুলি এই কেসের সঙ্গে কোনো কানেকশনই নেই। এবং তারপরেই সিবিআই তাকে গ্রেফতার করেন এবং যেটা জানতে পাচ্ছি যে আর কিছুক্ষণ বাদে, অর্থাৎ আজকে সন্ধ্যের পর তাপস পালকে বার করা হবে সিজিও কমপ্লেক্স থেকে। সেখান থেকে তাকে সরাসরি লোকাল থানায় নিয়ে রাখা হবে এবং আগামীকাল লোকাল কোর্টে প্রোডাকশন করার পর ট্রানজিট রিমান্ড নিয়ে সরাসরি তাপস পালকে নিয়ে চলে যাওয়া হবে ভুবনেশ্বর। সেখানেই কিন্তু জিজ্ঞাসাবাদ হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো সিবিআই যেটা জানাচ্ছে যে তাপস পালকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে জেরা করে আরো বড় মাছের হদিশ পাওয়া যাবে। তারা কারা সেই বিষয়টা কিন্তু তাপস পাল নির্দিষ্টভাবে জানাতে পারবেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্রে, বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম উঠে আসছে যাদের সাহায্যে তাপস পাল তার রোজভ্যালির যে বিভিন্ন ব্যবসা, সেই বিভিন্ন ব্যবসাকে স্প্রেড করতে সাহায্য করেছিলেন। সেই নেতারা কারা বা তার থেকে বড় মাপের নেতারা কারা যারা রোজভ্যালিকে পেট্রোনেজ দিয়েছেন, এই সমস্ত তথ্য বা এই সমস্ত সূত্র কিন্তু তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে তাপস পালের যে বয়ান, সেই বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই রোজভ্যালি কাণ্ডের তদন্তে। বিক্রম, নদিয়া জেলার কোন প্রভাবশালী তৃণমূল নেতার নাম কি পাওয়া যাচ্ছে অন্তত সিবিআই সূত্রে?
একেবারেই মৌপি আমরা যেটা জানতে পাচ্ছি যে নদিয়া জেলার এক দাপুটে তৃণমূল নেতার নাম উঠে আসছে, যিনি কিনা তাপস পালেরও ঘনিষ্ঠ। সেই নেতার মাধ্যমে রোজভ্যালির বিভিন্ন ব্যবসা ছড়িয়ে দেওয়া হয়। শুধুমাত্র নদিয়া নয়, নদিয়ার আশপাশের জেলারও কিন্তু বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম উঠে আসছে, যাদের সঙ্গে গৌতম কুণ্ডুর আলাপ করিয়ে দিয়েছিল বা সম্পর্ক তৈরি করে দিয়েছিল তাপস পাল, যাতে রোজভ্যালির যে ব্যবসা সেই সমস্ত জেলা বা সেই সমস্ত এলাকায় ছড়িয়ে দেওয়া যায়। সেখানেই কিন্তু সিবিআই যেটা মনে করছে, একদম ডিরেক্ট পেট্রোনেজ দেওয়া হয়েছে, ডিরেক্ট সাপোর্ট দেওয়া হয়েছে রোজভ্যালি গোষ্ঠীকে তাপস পালের মাধ্যমে, এবং তাপস পালের মাধ্যমে এটা জানা সম্ভব যে কারা কারা এই পেট্রোনেজ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল, কারা কারা। বিক্রম, আমি তোমার কাছে আসবো, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রথম প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে। ডেরেক ওব্রায়েন, তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরের মুখপাত্র, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন টুইটারে। তার দাবি, নোটবন্দি নিয়ে যারা আন্দোলনে সরব হচ্ছেন তাদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। ডেরেক ওব্রায়েনের টুইট, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, দেখো মৌপিয়া, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম প্রতিক্রিয়া ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছেন, এবং তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে নোটবন্দির বিরুদ্ধে তারা যে লড়াই করছে সেই আন্দোলনের ওপরেই কি এবার তাহলে রাজনৈতিক হামলা হলো, এবং এর জন্য তৃণমূল পিছিয়ে সরে আসবে না, তৃণমূল লড়াই করে যাবে। এবং তার পাশাপাশি আরো একটা প্রশ্ন তোলা হয়েছে যে এমন অনেক অভিনেতা রয়েছে, এমন অনেক খেলোয়াড়রা রয়েছে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাহলে যারা বিজেপির তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে তাদেরও কি জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরও কি এই অবস্থা হবে, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং যেরকম মনে করা হচ্ছিল যে গত 3-4 দিন ধরে তৃণমূল অন্দরমহলে এইটা মনে করা হচ্ছিল যে যেহেতু তারা নোটবন্দি নিয়ে, যেহেতু তারা নোট বাতিল নিয়ে আন্দোলন করছেন, সেহেতু যেদিন প্রথম তারা ঘোষণা করেছেন আন্দোলনের, সেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস এটা প্রজেক্ট করবে যে এই তাপস পালের এই গ্রেপ্তার, এবং এতদিন পর হঠাৎ করে আবার একটা গ্রেপ্তার, এটা রাজনৈতিক প্রতিহিংসা, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বলেছেন। এবং প্রথম রিয়াকশন যেটা পাওয়া যাচ্ছে দলের তরফ থেকে, সেটা ঠিক পাই যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। এবং যেহেতু তারা নোট বাতিল নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে, রাজ্য জুড়ে নয় দেশ জুড়ে আন্দোলন করছে, তার বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ। কমলিকা, আপাতত তোমার ধন্যবাদ। তোমার কাছ থেকে এই সংক্রান্ত খবর আমরা নিতে থাকবো। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি চলে যাবো নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখোটি। রজত, আমরা ইতিমধ্যে দেখছি ডেরেক ওব্রায়েনের টুইটেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটা বেঁধে দিয়েছে, এটাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই তারা আখ্যা দিচ্ছে। এই যে গ্রেফতার, এই যে টাইমিং, রাজনৈতিকভাবে গোটাটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, গোটাটাই কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত এবার একটা নতুন টুইস্ট নিচ্ছে। আমরা যদি আগের অধ্যায়ে চিটফান্ডে রাজ্যে গত 2 বছর ধরে রাজনীতি যে পথে চলছিল, এবং 2016 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক সাফল্যের পর এই যে নতুন করে যে তাপস পাল অ্যারেস্ট হওয়ায় দুটো প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে দাঁড়িয়ে শাসক দলের তাপস পাল যখন সিবিআই তাকে রোজভ্যালি ক্যান্ডে অ্যারেস্ট করলো, তখন তৃণমূল আজকে এটাকে ইতিমধ্যেই তারা বলা শুরু করে দিয়েছে যে ডিমনিটাইজেশন নিয়ে বা নোট বাতিল নিয়ে মমতা ব্যানার্জি বা তার দলবল যেহেতু এত সুর চড়িয়েছেন, যেহেতু মোদির বিরুদ্ধে, মোদিকে আনমাস্ক করার বা মুখোশ খুলে ফেলার চেষ্টা করেছেন, মানুষের যে ব্যাপক প্রবলেম হচ্ছে, দুঃখ দুর্দশা হচ্ছে, সেগুলোকে যেহেতু সামনে তুলে আনছেন, তার জন্য এটা একটা ভিন্ডিকটিভ পলিটিক্স, একটা এই ভিন্ডিকটিভ পলিটিক্সের পথেই তিনি হেঁটেছেন। এবং মোদি সেই তার জন্য সিবিআইকে ইউজ করছেন, তৃণমূলকে যাতে সাইজ করা যায়, তৃণমূলের কণ্ঠ যাতে রোধ করা যায়। এই ইন্ডিকেশন কিন্তু দলনেত্রীর পক্ষ থেকে আগেই দিয়ে রাখা হয়েছিল। যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই রোজভ্যালি ক্যান্ডে চিঠি পাঠিয়েছে, প্রথম যখন চিঠি পাঠান, তারপর থেকেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্যটা তুলে আনা হচ্ছিল যে রোজভ্যালি যেহেতু ডিমনিটাইজেশন বা নোট বাতিল কাণ্ড নিয়ে তৃণমূল তার আওয়াজ তুলেছে, তোমার মোদির ক্রিটিসিজম তারা দৃঢ়তার সঙ্গে করছে, তার জন্য তাদের বিরুদ্ধে এটা সিবিআইকে ইউজ করে একটা ভিন্ডিকটিভ পলিটিক্স নেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে যদি আমরা অন্য দলের রিয়াকশনগুলো এই মুহূর্তে দেখতে থাকি, তাহলে দেখতে পাবো কিন্তু টুইস্টটা ভালো করে বোঝা যাবে। আমি ঠিক এই জায়গাতেই রজত তোমার কাছে আসবো। আমরা যদি দেখে নিই যে ডেরেক ওব্রায়েনের আজকের যে বক্তব্য, এই সুরটা কিন্তু বেঁধে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি গত পরশু যখন নোটিশ পেয়েছেন তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়? হ্যান্ডেটা পলিটিক্স তো একটা চলছে, প্রতিহিংসা, এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আমরা আমাদের মানুষের পক্ষে স্ট্যান্ড নেবই, এটাই আমাদের স্ট্যান্ড। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিন আগের বক্তব্য। আমি আবারও ফিরে যাবো রজতের কাছে। রজত,
যদি আমরা এই টুইস্টটা দেখি যে 2 বছর আগের যা তোমার চিটফান্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যেই আবর্তে বইছিল, এবার কিন্তু প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। আজকে দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তাদেরও রিয়াকশন আমরা একটু একটু করে পাওয়া শুরু করছি। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, আব্দুল মান্নান তিনি রিয়াকশন দিয়েছেন, যে রিয়াকশন আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে এসে পৌঁছবে, আমরা দেখাতে পারবো। সেই রিয়াকশনে তিনি স্পষ্ট বলেছেন যে তোমার তাপস পাল দিয়ে শুরু, এবার কান টানলে মাথারাও আসা শুরু করবে। অন্যদিকে আমরা যদি তোমার বামপন্থীদের সিপিএম এর তরফে রিয়াকশন দেখি, তারা কিন্তু মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে এই গোটা যে রোজভ্যালি বা সারদায় গোটা সমস্ত কেন্দ্রে যেভাবে তোমার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে যে তারা তোমায় একটু বিরত করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। সুজন বাবু, মৌপিয়া, সুজন বাবু, তাপস পালের গ্রেফতারি আপনার কি বক্তব্য? তাপস পাল গ্রেপ্তার হবে ঠিকই আছে, কিন্তু এটা একটা এমন কিছু বড় খবর বলে আমি মনে করি না। 2.5 বছর আগে যে গ্রেপ্তারটা হওয়ার কথা ছিল, এর শুদ্ধ লোক জানে, তৃণমূলের সমর্থকরা পর্যন্ত জানে যে তৃণমূলের নেতারা আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদে ভরপুর, চিটফান্ডের টাকা লুটের পর লুট করেছে, এটা সবাই জানে। 2.5 বছর ধরে অন্তত এ রাজ্যের শাসক দল সেটাকে ম্যানেজ করে আসবার ব্যবস্থা করতে পেরেছে। মুখ্যমন্ত্রী এখন বলছেন কোটানকোট প্রতিহিংসা, বরঞ্চ মুখ্যমন্ত্রী এই কথাটা বলার মধ্য দিয়ে আমাদের যে অভিযোগ ছিল সেটাকেই সত্য বলে মেনে নিলেন। কারণ আমরা এই কথাটা বলেছিলাম যে যাতে সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলোকে চুপ করে রাখা যায়, সেই কারণেই ম্যাচ ফিক্সিং আছে শাসক দলের সঙ্গে এ রাজ্যের দিল্লির সঙ্গে, মানে বিজেপি এবং তৃণমূলের। এবং সেই কারণেই রাজ্যসভায় ভাই তুমি যা আনবে বিল, তোমার বিল আমি পাশ করিয়ে দেবো, সিবিআই এর টানাটানি করো না, 2.5 বছর ঠেকিয়েছেন। কিন্তু আপনিও যেটা বললেন সুজন বাবু, এই টাইমিংটা সেটা কি সিগনিফিকেন্ট আপনারও মনে হচ্ছে? না না, এটা আমি আদৌ সিগনিফিকেন্ট মনে করছি না, এই কারণে যে টাইমিংটা আজকে না হলে 2 দিন আগে হতো, না হলে 2 দিন পরে হবে, এবং বাকি যারা আছে তারাও ধরা পড়বে। আপনি নিশ্চিতভাবে শুনে রাখুন, আমার কথাটা শুনে রাখুন, সব ধরা পড়বে। মানুষ রাস্তায় চিটফান্ডে প্রতারণার বিরুদ্ধে লড়াইতে আছে, প্লাস কোর্ট একটা মনিটরিং করছে। দিল্লির সরকারকে ম্যানেজ করে করে রাজ্য 2.5 বছর চালিয়েছে, আরো ম্যানেজ করার চেষ্টা করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই প্রতারকরা ধরা পড়বে, অ্যারেস্ট হবে, টাকা উদ্ধার হবে, ততক্ষণ পর্যন্ত গরিব মানুষগুলো শান্তি নেই, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা রাস্তা ছাড়তে পারবো না। ধন্যবাদ সুজন বাবু। সুজন চক্রবর্তী সিপিএম বিধায়ক আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি চলে যাব আরো একবার সিজিও কমপ্লেক্সে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম দাস। বিক্রম, তৃণমূল কংগ্রেসের প্রথম প্রতিক্রিয়া স্পষ্ট, তারা এটাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। এই যে টাইমিংটা, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে কি হলো যে এখন হঠাৎ সিবিআই তাপস পালকে গ্রেফতার করলো। অবশ্যই এই টাইমিংটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ যেমনটা আমি তোমাকে জানাচ্ছিলাম যে 2014 মে মাসে সুপ্রিম কোর্ট অর্ডার করে যে সারদা রোজভ্যালি সহ মোট 49টি চিটফান্ড সংস্থা, বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে হবে সিবিআইকে। আমরা দেখতে পাই যে সারদায় একের পর এক ব্যক্তিকে গ্রেফতার হতে, একের পর এক ব্যক্তিকে তলব করতে, যারা কিনা নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক। কিন্তু রোজভ্যালির ক্ষেত্রে আমি তোমাকে আগেও জানাচ্ছিলাম যে সেই অর্থে কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো বড় মাপের ব্যক্তিকে, এমিনেন্ট পার্সোনালিটিকে কিন্তু তলব করা হয় হয়নি। শুধুমাত্র গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত গৌতম কুন্ডু, যিনি কিনা কর্ণধার রোজভ্যালির, এবং তার পাশাপাশি বেশ কয়েকজন ডিরেক্টরকে, এবং জিজ্ঞাসাবাদ করা হয় যারা এই সংস্থার সঙ্গে জড়িত কর্মী তাদেরকে। শুধুমাত্র দেখা গিয়েছিল যে 2015 মার্চ মাসে তাপস পালের 2টি বাড়িতে তল্লাশি অভিযান চালাতে সিবিআইকে, সেখান থেকে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করতে, এবং একই সঙ্গে দেখা যায় যে তাপস পালকে সারদা কাণ্ডে একবার জিজ্ঞাসাবাদ করতে নিউ দিল্লিতে, সেটাও কিন্তু এখানে নয়। কিন্তু রোজভ্যালি কাণ্ডে এই প্রথম প্রায় 2.5 বছরের বেশি সময় পর কিন্তু দেখা গেল যে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা হলো। এমনকি তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় গত মার্চ মাসে, সেটাও কিন্তু 1 বছর অর্থাৎ 1.5 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। তারপর এই প্রথম জিজ্ঞাসাবাদ করা হলো তাপস পালকে। সিবিআই যেটা দাবি করছে যে এটা কিন্তু নিতান্তই তারা ধীর গতিতে ভালো করে কিন্তু ভালোভাবে সমস্ত জায়গা একেবারে ভেতরে ঢুকে, অন্দরে ঢুকে কিন্তু তদন্ত করছিল। সেখান থেকে বিভিন্ন তথ্য প্রমাণ তারা সংগ্রহ করে, এবং এমনই তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে ব্যস্ত ছিল এই সময়ের মধ্যে, যাতে তাপস পালকে যখন গ্রেফতার করা হবে
হবে, তাকে যখন কোর্টে তোলা হবে, আদালতে পেশ করা হবে এবং যখন এই মামলার বিচার প্রক্রিয়া চলবে তখন যাতে তাপস পালকে কোনো রকম ভাবে বেরোতে না দেওয়া যায়, অর্থাৎ একেবারে পরিপূর্ণভাবে আটোসাটো হয়ে এই তদন্তে নেমে তাপস পালকে গ্রেফতার করাই তাদের লক্ষ্য ছিল। কিন্তু এটা নিয়েই অনেকে প্রশ্ন তুলছে যে দীর্ঘদিন কেটে গেছে, 2.5 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তারপর কোনো প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার হতে দেখা গেল রোজভ্যালি কাণ্ডে, অথচ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারে কিন্তু স্পষ্ট লেখা ছিল, অর্ডারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে এই বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলো যারা চালাচ্ছে তাদের বাইরেও কিন্তু এই বিষয়টা দেখতে হবে যে প্রভাবশালী কোন কোন প্রভাবশালী ব্যক্তিরা এই 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 ধরনের বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের যোগ রয়েছে এবং তার সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্র কোথায় রয়েছে। শুধু যে মানুষকে প্রতারণা করলো, কয়েকজন ডিরেক্টরকে গ্রেফতার করা হলো বা কর্ণধারকে গ্রেফতার করলো এমনটা নয়, কোন কোন পলিটিক্যাল পার্টির নেতারা তারা পেট্রোনেজ দিয়েছে, তারা সাহায্য করেছে এই ব্যবসাকে ছড়িয়ে দিতে এবং তারা সেখান থেকে ফায়দা তুলেছে, সেই বিষয়টাও সিবিআই কে খতিয়ে দেখতে হবে। সেইখানেই কিন্তু তদন্তে দেখা গেল যে 2.5 বছর পর প্রথমবার বিক্রম, তোমায় একটু বিরত করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, মৌপিয়া, দিলীপ বাবু, তাপস পালের গ্রেফতারের পরই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রতিহিংসা, যারা নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা তো মানুষের যে বিশ্বাস ছিল এই নেতারা সমস্ত চুরি করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, সেটা সত্যি পরিণত হলো। মানুষ বহুদিন এটা অপেক্ষা করছেন যে কেন সিবিআই এদেরকে অ্যারেস্ট করছে না। আর এই যে প্রতিহিংসার কথা, উনি টিএমসি আমার নামে কেস দিচ্ছে, সব বিরোধী নেতাদের নামে কেস দিচ্ছে, তাতে আমরা তো বলিনি প্রতিহিংসা। আজকে যখন দুর্নীতির জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তখন দুর্নীতির কথা আসছে, তখন প্রতিহিংসার কথা আসছে। এসব বলে লোককে আর ভোলানো যাবে না, লোক জানে, বিশ্বাস করে, আর সেই বিশ্বাসটা সত্যি পরিণত হচ্ছে। আর এই তো সবই শুরু, ফার্স্ট উইকেট পড়ে বিরাট লিস্ট এসছে আজকে পেপারে দেখলাম। আমার মনে হয় অনেকেরই সুযোগ হবে এই জেলেতে যাওয়ার। কিন্তু দিলীপ বাবু, যে প্রশ্নটা উঠছে যে মাঝে 2014 মেতে সিবিআই এই চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্ত শুরু করে, এরপর এতটা সময় কেটে গেছে, তারা বলছেন ঘটনাচক্রে সেই সময় সিবিআই আবারও অ্যাক্টিভ হলো যখন নোটবন্দি নিয়ে তৃণমূল কংগ্রেস সুর চড়া করছে, এটা কি অস্বীকার করতে পারেন? না, হতে পারে হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু এর আগেও 7 জন জেল খেটে এসছেন, ওটা ভুললে চলবে। আরো 7 জনের নাম আছে, সেটা তো ওনারা বললে হবে না। সিবিআই যখন দরকার হবে, যখন তাদের কাছে তথ্য আসবে, তখন তারা কাজ শুরু করবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে। আর তাদের ইচ্ছা পূর্ণ হবে। এরপরে একজনের এমপির নাম শোনা যাচ্ছে এবং লিস্ট লম্বা আছে, সবাই সুযোগ। দিলীপ বাবু, ধন্যবাদ। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি আবারও ফিরে যাব রজত শুভ্র মুখোটির কাছে। রজত, তার ফলে এই তোমার পারস্পরিক যে চাপানুতো, সুজন বাবুরা যেটা বলছেন যে এটা একটা ম্যাচ ফিক্সিং হয়েছে, যেহেতু রাজ্যসভায় একাধিক বিল পাশের জন্য তৃণমূলের সাহায্য দরকার, তৃণমূলের সাপোর্ট দরকার, তার জন্য তোমার মাঝে মাঝেই এই সিবিআই এই তোমার চিটফান্ডের এই অস্ত্রটা বার করে তারা এটাকে তৃণমূলকে বাগে আনার চেষ্টা করছে। সুজন বাবুদের এই বক্তব্য কিন্তু পক্ষান্তরে তৃণমূলের বক্তব্যকেই সাপোর্ট করছে যে তারা ভিন্ডিকটিভ পলিটিক্স করছে। তোমার বিজেপি যখনই তারা অস্বস্তিতে পড়ছে তখন তারা সিবিআই ঝোলা বার করে তৃণমূলকে টাইট দেওয়ার চেষ্টা করছে। এবং বিজেপির পক্ষ থেকে যে বক্তব্যটা বলা হলো যে এর মধ্যে কোনো ভিন্ডিকটিভ পলিটিক্স নেই, কিন্তু বাস্তবের মাটিতে যদি আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থানের থেকে দেখি এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটটা বিচার করি, তাহলে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটা অভিযোগের জায়গা থেকেই যাচ্ছে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে যে সিবিআই কি শাসক দলের পণ হয়ে গেছে, সিবিআই কি শাসক দলের অঙ্গুলি হেলনে নড়ছে, তাদের পলিটিক্যাল এজেন্ডাকে ফুলফিল করার জন্যই কি সিবিআই তোমার বিভিন্ন সময় এই রাজ্যে চিটফান্ড ইস্যুকে ব্যবহার করছে। আজকে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যেহেতু তারা নোটবন্দির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তার জন্য বিজেপির পক্ষ থেকে ভিন্ডিকটিভ পলিটিক্স করে তোমার সিবিআইকে ব্যবহার করা হচ্ছে তাদের কণ্ঠরোধ করার জন্য। এই একই অভিযোগ আমরা শুনেছি সিপিএম এর পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে। তারা বলেছিলেন বিধানসভা ভোটের আগে এবং পরে বিভিন্ন সময় যে কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দলের রাজ্যসভায় সমর্থন পাওয়ার জন্য তারা সিবিআই দিয়ে ধরছে এবং যারা দোষী, যাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড় দিয়ে দিচ্ছে তৃণমূলের কাছ থেকে সাহায্যের আশ্বাস পাওয়ার জন্য। মৌপিয়া, রাজু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও ফিরবো তোমার কাছে। আমরা আরো একবার সরাসরি চলে যাবো সিজিও কমপ্লেক্স চত্বরে বিক্রম দাসের কাছে। বিক্রম, প্রায় 45 মিনিট অতিক্রান্ত, তাপস পালের গ্রেফতার হওয়ার খবর সামনে এসেছে। এই মুহূর্তে ঠিক কি চলছে সিজিও কমপ্লেক্সে? তুমি যেখানে রয়েছো কি দেখতে পাচ্ছ?
দেখো এই মুহূর্তে কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকদেরকে ডাকা হয়েছে, তারা এখানে এসছেন এবং যেই মুহূর্তে তাপস পালকে এখান থেকে নিয়ে বের করা হবে তাকে কিন্তু সরাসরি নিয়ে যাওয়া হবে কোনো লোকাল পুলিশ স্টেশনে, সেখানকার লকআপে কিন্তু তাকে সারা রাত রাখা হবে এবং আগামীকাল তাকে লোকাল কোর্টে প্রোডাকশন করার পর তাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হতে পারে, কারণ ভুবনেশ্বরে এই কেস রেজিস্টার, সেখানেই কিন্তু তাপস পালকে এন্টায়ার যে সিবিআই কাস্টাডি বা এন্টায়ার যে জেল কাস্টাডি সেখানেই রাখা হবে যতক্ষণ না আদালত নতুন কোনো নির্দেশ দিচ্ছে। এবং সেই কারণেই এই মুহূর্তে তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য পুলিশের, যারা কিনা এখানে এসছেন যাতে কোনো রকম ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র যে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে এমনটা নয়, তার স্ত্রীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর আগেও কিন্তু তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কারণ শুধুমাত্র তাপস পাল যে রোজভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন এমনটা নয়, তার স্ত্রীও যুক্ত ছিলেন, দুজনেই কিন্তু ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট ডিভিশনে যুক্ত ছিলেন। এবং সেখানেই যেটা জানা যাচ্ছে যে দুজনের অ্যাকাউন্টেই বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছিল, আর্থিক লেনদেন হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর কাছ থেকে, সেই টাকা গিয়ে পৌঁছেছিল। তাপস পাল বা তার স্ত্রী যে বয়ান দিচ্ছেন বা যে দাবি করছেন যে তারা কেউ, তাপস পাল যেখানে বলছেন যে তিনি একজন সাইলেন্ট ডিরেক্টর, তিনি একজন ডরমেন্ট ডিরেক্টর, তার স্ত্রী দাবি করছে যে তিনি একটা প্রোগ্রাম করতেন এই নিউজ চ্যানেলে, রোজভ্যালির নিয়ন্ত্রণাধীন একটি নিউজ চ্যানেলে, সেইখানে তার শুধুমাত্র সেইটুকুই ভূমিকা ছিল। এখানেই সিবিআই জিজ্ঞাসা ছিল যে তাপস পাল বা তার স্ত্রী এত কোটি টাকা তাহলে কেন নিল, তার জাস্টিফিকেশন কোথায়? সেই জাস্টিফিকেশন দিতে কিন্তু বাধ্য হয়েছেন তাপস পাল এবং তার স্ত্রী। আপাততভাবে যেটা আমাদের কাছে সিবিআই সূত্রের খবর আছে যে তাপস পালকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার স্ত্রীর কি হয়েছে, অর্থাৎ তার স্ত্রী বেরিয়ে আসবেন কি বেরিয়ে আসবেন না সেই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ তাপস পালের কমপ্লিসিটি আপাততভাবে সিবিআই স্যাটিসফাইড যে তার কাছে জাস্টিফিকেশন নেই এবং তাকে অ্যারেস্ট করা হলো এই কারণেই যেহেতু তার বয়ানে প্রবল অসঙ্গতি এবং তিনি কোনো প্রশ্নের, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নেরই কিন্তু তিনি উত্তর দিতে পারেন। এবং সব থেকে বড় প্রশ্ন ছিল যে তাপস পাল একজন ডিরেক্টর, তিনি কিন্তু তার রেসপন্সিবিলিটি এড়াতে পারেন না, তিনি জেনে শুনেই ডিরেক্টর হয়েছেন, তিনি সমস্ত নথিপত্র সাইন করেছেন, সেক্ষেত্রে তিনি এই কথাটা বলতে পারেন না যে তিনি ডরমেন্ট ডিরেক্টর। তিনি কিন্তু একটা ম্যাসিভ রোল প্লে করেছে এবং যেখানে সিবিআই জানতে পারছে যে বিভিন্ন জেলা, সেই জেলাতে কিন্তু তাপস পাল নিজের প্রভাব খাটিয়ে গৌতম কুণ্ডুর সঙ্গে বা রোজভ্যালির কর্ণধার বা রোজভ্যালি গোষ্ঠীর যারা কর্তারা তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন তৃণমূল নেতাদের আলাপ করিয়ে দিয়েছেন, শাসক দলের নেতাদের আলাপ করিয়ে দিয়েছেন, সেই মাধ্যমে কিন্তু বিভিন্ন টাকা, বিভিন্ন যে ব্যবসা, সেই ব্যবসাকে স্প্রেড করিয়েছে তাপস পাল। সেখানে কিন্তু তাপস পালের ম্যাসিভ রোল রয়েছে এমনটা সিবিআই মনে করছে, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেখানে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু তখন উত্তর দিতে পারেননি এবং সেই জন্যই সিবিআই মনে করছে যে এই তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে আরো প্রচুর নাম বেরিয়ে আসবে, কারণ এটা কিন্তু সারদার থেকে অনেক বড় স্ক্যাম। আমি আসবো বিক্রম, এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গেছি কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং একই সঙ্গে যেটা মেনশন করা প্রয়োজন যে এই যার মামলার উপর ভিত্তি করে এই সিবিআই তদন্ত শুরু চিটফান্ড ক্ষেত্রে, সেই আব্দুল মান্নান আমাদের সঙ্গে রয়েছেন। মান্নান দা, তাপস পাল গ্রেফতার হলেন, আপনার কি প্রতিক্রিয়া? না, আমার তো শুধু তাপস পাল নয়, যারা যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেফতার করুক সেটি চাই। তবে কান টানলে মাথা আছে এটা জানি, এখনো মূল চক্রীরা বাইরে রয়েছেন, তারা যেদিন সবাই গ্রেফতার হবে এবং তবে অপরাধীদের শাস্তি হবে, লুণ্ঠিত মানুষের টাকা, আমানতকারীদের টাকা ফেরত হবে, সেদিন সব থেকে বেশি খুশি হব। তবে এখন আজকে পার্থবাবু, দেবেক ওবেরয় এদের কথা শুনে মনে হচ্ছে যে সত্যি গোপন আতাতের জন্য এত ডিলে হচ্ছে। কারণ বলছে এতদিন করেনি কেন, তা এতদিন হয় না, এখন হচ্ছে আমরা নাকি, তারা নাকি প্রতিহিংসা নেওয়ার জন্য সব করা হচ্ছে, যে যুক্তি খাড়া করাচ্ছে সেই যুক্তিগুলোতে প্রমাণ হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন আতাতের জন্য, শাসক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা গোপন আতাতের জন্য তাদের করছে না, এটা ওদের বক্তব্য থেকে প্রতিফলিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে। তাহলে মান্নানদা যদি তাই হয়, তাহলে যদি কেন্দ্রের শাসক দলের মর্জি মাফিক সিবিআই তাদের অঙ্গুলি হেলনে চলে, সেটা কি খুব আশার কথা এই তদন্তের ক্ষেত্রে? না, সেটা তো আমি অঙ্গুলি চলছে কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন মামলা করেছিলাম তখন ইউপিএ সরকার ছিল, তদন্ত সেই সময় অনেক গতিতে এগোচ্ছিল, তারপরে গতিতে এগোচ্ছিল, হঠাৎ স্তব্ধ হয়ে গেল, সিবিআই গেল কোর্টে গিয়ে বললো যে আমরা স্টাফ পাচ্ছি না, রাজ্য বা কেন্দ্র কেউ দিচ্ছে না, তখন সুপ্রিম কোর্ট তাদের স্টাফ দিতে বলে। এই গড়িমসি করতে করতে অনেক সময় কেটে গেছে। আমরা পুজোর আগে একটা মামলা করেছিলাম, আপনাদের পুরোনো ফুটেজ দেখবেন, সেখানে সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমরা মামলা করেছি, স্ট্যাটাস রিপোর্ট চেয়েছি। তারপর যখন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে গত পুজোর আগে, তখন আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমি আপনাদের পুরোনো ফুটেজে দেখবেন বলেছি যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া আছে, আমরা ওগুলো কালেক্ট করবো, আমাদের বলেছে এতে যেতে, আমাদের বলেছিল যে এই বছরের মধ্যেই দেবে, কারণ যেহেতু এখন চলছে ওই ওদের পুজোর সময় সব বিভিন্ন কাজ টাজ চলছে, পুজোর পরই দেবে। তো আমরা সেগুলো কালেক্ট করার চেষ্টা করছিলাম। ইন দ্য মিন টাইম সেগুলো আমাদের দিতেই হবে, দিলে আবার আমরা কোর্টে যাব।
যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটগুলো তো আমরা ওদের থেকে সংগ্রহ করছি আমাদের লয়ার মাধ্যমে। চাইনি তো দোকানদার যে গেলে পাবো, আমরা সেগুলো লয়ারের মাধ্যমে চাইছি। তা এখন সুপ্রিম কোর্ট খুব কড়া মনোভাব নিয়েছেন, অনেকদিন থেকে নিয়েছেন, এখন আর কোনো উপায় নেই। চেষ্টা হয়তো করেছেন নরেন্দ্র মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী আতাতের ফলে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু কোর্ট যেভাবে এখন অ্যাক্টিভ হয়েছেন, কোর্ট যেভাবে সুপ্রিম কোর্টের যেভাবে নির্দেশগুলো পাঠাচ্ছেন, তাতে কিন্তু আর কোনো উপায় নেই। অপরাধীরা ধরা পড়বেই, একটু হয়তো ডিলেড হচ্ছে কিন্তু অপরাধী ধরা পড়বে, আইনটা নিজের পথে চলবে। মান্নান, অনেক ধন্যবাদ আব্দুল মান্নান আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি আবারও নিউজ রুমে চলে যাবো। চিফ রিপোর্টার রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। অর্থাৎ রজত, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে এই গ্রেফতার এবং তার টাইমিং। হ্যাঁ, একদমই কিন্তু তাই যে তোমার নোট বাতিলকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা তাপস পালকে অ্যারেস্ট হওয়ার পর আমরা যা যা রিয়াকশন পাচ্ছি, সেই রিয়াকশনের টোনটাই কিন্তু বলে দিচ্ছে যে তাপস পাল গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে বইতে চলেছে। তৃণমূলের পক্ষ থেকে বক্তব্য খুব সহজ, যে যেহেতু তারা নোট বাতিল নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তার জন্য তাদের বিরুদ্ধে ভিন্ডিকটিভ পলিটিক্স বা তাদের বিরুদ্ধে চক্রান্তের চালানো হচ্ছে, এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে সরাসরি দাঁড় করানো হচ্ছে। এবং তৃণমূলের কিন্তু এটাই লাইন, এই ইস্যুতে এটাই তাদের লাইন। সিপিএম এর পক্ষ থেকে বক্তব্য একটাই, যে শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এটা নিয়ে একটা আঁতাত হয়ে আছে, এবং এই আঁতাতকে তোমার এই কারণেই ব্যবহার করা হচ্ছে যে রাজ্যসভায় বিভিন্ন বিল পাসের জন্য তৃণমূলের সমর্থন দরকার, তার জন্য মাঝে মাঝেই ঝোলা থেকে সিবিআইয়ের এই জুজু বার করে তৃণমূলের বিভিন্ন তোমার যারা জড়িত আছে বলে অভিযোগ, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু সিপিএম এর এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ যে অনেকাংশে তারাও তোমার প্রিন্সিপালি সমর্থন করছেন, কারণ সেক্ষেত্রে সিবিআইকে তোমার পলিটিক্যাল পারপাসের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা প্রমাণ পাচ্ছে। কিন্তু আব্দুল মান্নানের বক্তব্য যেটা আমরা শুনলাম, যেহেতু তিনি এই মামলার অন্যতম আবেদনকারী, তিনি এই গোটা মামলাটা সুপ্রিম কোর্টে করেছিলেন, তিনি কিন্তু মনে করছেন যে যেহেতু সুপ্রিম কোর্ট এই গোটা সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা বিষয়টা চলছে, তার জন্য এখানে কোনো পলিটিক্যাল তোমার ম্যানিপুলেশন বা পলিটিক্যাল তোমার পারপাস এখানে খাটবে না, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে দোষীরা ধরা পড়বেই। কিন্তু একটা ব্যাপার ঠিক মৌপিয়া, যে আগামী কয়েক মাস রাজ্য রাজনীতিতে আবার নতুন করে চিটফান্ড, আবার নতুন করে তোমার পারস্পরিক দোষারোপের পালা, এবং একে কেন্দ্র করে রাজনীতি আবার নতুন করে বিরোধিতা চাগার দিয়ে উঠবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের টার্মে এ ব্যাপারে যতটা ডিফেন্সিভ একটা পশ্চারে ছিলেন, এবার কিন্তু সেই জায়গায় থাকবেন না, কারণ তিনি বলবেন এটা চক্রান্ত, তিনি মাঠে নামবেন। এবং সামগ্রিকভাবে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট যে এই লাইন ধরেই আগামী কয়েক মাস রাজ্যের রাজনীতি চলবে। মৌপিয়া, আমি আবারও ফিরবো তোমার কাছে। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। আমি আরো একবার আপনাদের নিয়ে যাব সিজিও কমপ্লেক্স চত্বরে সরাসরি। আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার সেখান থেকে রয়েছেন। সন্দীপ, ফ্রেম হয়ে গেছে। মৌপিয়া, আমি এই মুহূর্তে রয়েছি সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্সের একদম ভেতরের অংশে, যেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাপস পালকে। তুমি দেখতে পাবে যে সিবিআইয়ের কার্যালয়ের ভেতরে যেখানে তাপস পালকে গ্রেপ্তার করে এই মুহূর্তে রাখা হয়েছে, সেখানে আমরা রয়েছি। তাপস পালের আইনজীবীরা তারা বাইরে রয়েছেন। তাপস পালের স্ত্রী, তাকেও এখনো জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তিনিও এখনো ভেতরে রয়েছেন। আর কিছুক্ষণ পরই সিবিআইয়ের দপ্তরের এই ওপরের অংশে তিনতলা থেকে তাপস পালকে নিয়ে যাওয়া হবে একতলার একটি ঘরে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ততক্ষণ পর্যন্ত তাপস পাল এখানেই থাকছেন, এখানেই তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে লাগাতার। প্রায় 4 ঘন্টা সময় হতে চললো তাপস পালকে, কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সিবিআই সূত্রে, যে আগামীকাল আদালতে পেশ করার আগে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে রোজভ্যালির একটা মোটা অঙ্কের টাকা, যেটা তাপস পাল বিভিন্ন সময় সংস্থার ডিরেক্টর হওয়ার সুবাদে যে টাকাটা এনজয় করেছেন, যে টাকাটা নিয়েছেন, সেই টাকার একটা বড় অংশ যেটা কাগজে কলমে কোনো দেখানো হয়নি, কাগজে কলমে যার কোনো হিসেব নেই, সেরকম হিসেব বহির্ভূত টাকা তিনি এই সংস্থা থেকে কি কারণে পেতেন, সেই বিষয়টাই তাকে জিজ্ঞাসাবাদ করে সেই ট্রেলটা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কিছুক্ষণ পরই তাপস পালকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে সিবিআই দপ্তরের একতলার একটি ঘরে, এবং তারপর আজকের রাতটা বিধাননগরেরই একটি থানায় তাকে রাখা হবে।
থানার লকআপে থাকতে হবে তাপস পালকে, তারপর আগামীকাল আদালতে পেশ করবে তাকে সিবিআই এর গোয়েন্দারা। এই মুহূর্তে তাপস পালকে টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, কেননা এর আগে কিন্তু তাকে ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। আজকেই তিনি প্রথমবার হাজিরা দিয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর গোয়েন্দারা তাদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে এই রোজ ভ্যালি অর্থ তছরূপ কাণ্ডে। যে সূত্রটা তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে তারা খোলার চেষ্টা করছেন, যে জটটা তারা খোলার চেষ্টা করছেন, সেই কারণেই এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। মৌপিয়া। সন্দীপ, যে মুহূর্তে তাপস পালকে গ্রেফতার করা হয় তার পরবর্তীকালে তাপস পালের কি রিয়াকশন, ভেতরে কি তিনি ভেঙে পড়েছেন কিনা, নাকি তিনি স্টেডি রয়েছেন, কোনোভাবে সিবিআই সূত্রে বা কোনো মহল থেকে কোনো রকম ইঙ্গিত আন্দাজ সেখান থেকে পাওয়া যাচ্ছে? দেখো, তাপস পাল যখন ভেতরে যান তার স্ত্রী তার সঙ্গে ছিলেন এই সিবিআই দপ্তরের এই অংশেই। সেখানে তাপস পাল এই মুহূর্তে রয়েছেন, ভেতরে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। তার বাইরে যেখানে জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে তার বাইরের অংশে সেখানে তার আইনজীবীরা উদ্বিগ্ন মুখে ঘোরাফেরা করছেন। আইনজীবীদের ফোন বারবার বেজে উঠছে, আইনজীবীরা উদ্বিগ্নভাবে কথা বলছেন। কার সাথে কথা বলছেন সেটা বোঝা সম্ভব নয়, কেননা তাপস পাল বা তার আইনজীবীর তরফে এখনো পর্যন্ত এই গ্রেপ্তারির পর কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অবশ্যই এটা বলতে হবে যে তাপস পালের গ্রেপ্তার হয়ে যাওয়া সেটা কিন্তু একটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে যেরকম একটা বড়সড় মোড়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার পাশাপাশি এই সিবিআই এর তদন্তের ক্ষেত্রে যেটা আমরা সারদা তদন্তের ক্ষেত্রে দেখেছিলাম, রোজভ্যালি তদন্তের ক্ষেত্রে দেখেছিলাম, এতদিন পর সিবিআই আবারও আরেকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে গ্রেফতার করায় সিবিআই এর শীত ঘুম ভাঙলো বলছেন অনেকেই। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাপস পাল তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি, এমনটাই ভেতর থেকে আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে। তার আইনজীবী রয়েছেন বাইরে, আশা করা যাচ্ছে যে আইনজীবীর তরফ থেকে আর কিছুক্ষণের পর কিছু একটা প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে। তবে সেই প্রতিক্রিয়া কেমন হবে, সেই প্রতিক্রিয়া তাদের কি বক্তব্য থাকবে সেটা এই মুহূর্তে আন্দাজ করা যাচ্ছে না। আরও কিছুটা সময় গেলে এই বিষয়টা স্পষ্ট হবে যে তাপস পালকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কি কি তথ্য সিবিআই এর গোয়েন্দারা পেলেন এবং আর কি কি তথ্য তাপস পাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো আর কিছুক্ষণ পর সামনে আসবে। সন্দীপ, তোমার কাছে আমি আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। মিস্টার সিং, দিস ইজ Mopia from 24 ঘন্টা নিউজ চ্যানেল. Trinamool Congress has already alleged that the arrest of Taposh Pal is a result of political vendetta. What's your take on this? Well, if this is a process of law, and under the process of law the CBI is working, it cannot be a political vendetta. Mamta ji has time and again she has tried to give a conspiracy theory from a plane crash. Then she went, the Indian Army coup is happening. Then she came up, federal structure is being demolished because the CRPF people accompanying income tax people. Now she has left the conspiracy theory and she started with a political vendetta. It's the process of law which is happening, and under that, if somebody is to be investigated and for that is being arrested, despite he may be an MP from TMC, allow the CBI to function. And those, Mumtaji, you should be concerned about those who have lost lakhs and lakhs of rupees, who are poor people of Bengal, to chit fund companies like Rose Valley. Let CBI recover that money and give it back to them. But Mr. Singh, Trinamool Congress claiming that you see the timing itself seems to be very suggestive. According to them, the moment Mamata Banerjee has raised voice against demonetization against Prime Minister Narendra Modi, her MPs are being pulled up. Well, are we going to be bogged down based on timing, or the law of the land has to work on its own timing? I think the substance is there is an involvement with CBI seals of Tapas Pal in the chit fund scam of Rose Valley, and therefore they're going ahead. The timing doesn't matter, and let not Mamata Banerjee try to hide behind her party's sins or her MP's sins in chit fund scam by raising timing and political vendetta. Mr. Singh, thank you so much for joining us. সিদ্ধার্থনাথ সিং তিনি দাবি করলেন যে আইনের পথেই চলছে, এর সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা যেটা যথার্থ নয়। আমি আবারও ফিরে যাবো সন্দীপের কাছে। সন্দীপ।
দেখো মুপিয়া, এই মুহূর্তে তাপস পালকে জিজ্ঞাসাবাদের যে পর্ব, সেই জিজ্ঞাসাবাদ প্রায় বলা যেতে পারে যে 5 ঘন্টার কাছাকাছি হতে চলল। তাপস পাল সিজিও কমপ্লেক্সের ভেতরে রয়েছেন। একটা বড় সময় জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে তাপস পাল তিনি কিছুটা অসহযোগিতা করছিলেন শুরুর দিকটায়। বেশ কিছু প্রশ্নের উত্তর সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য যখন তার সামনে পেশ করে যেটা পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিবিআই এর গোয়েন্দারা, সেই সমস্ত তথ্যের মুখে তাপস পাল পরের দিকে ভেঙে পড়েন এবং তারপরই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তাপস পালকে গ্রেফতার করার পর যাতে কোনো রকম আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি না হয়, সেই বিষয়টাও কিন্তু সিবিআই এর গোয়েন্দারা মাথায় রেখেছেন। সিজিও কমপ্লেক্সের বাইরে সেখানে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এই গ্রেফতারিকে কেন্দ্র করে। তবে এখনো পর্যন্ত বলা যেতে পারে যে সিবিআই গোয়েন্দারা তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেতে চাইছেন তা কিন্তু পুরোপুরি এখনো সামনে আসেনি। তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। বেশ কয়েক দফায় রোজভ্যালির শীর্ষ কর্তাদের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কেননা তাপস পাল যে তথ্য দিচ্ছেন সেই তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে এবং যে কারণে রোজভ্যালির শীর্ষ কর্তাদের মুখোমুখি তাকে বসানো হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সন্দীপ, যেটা আমরা দেখছিলাম যে সিবিআই এর ক্ষেত্রেও প্রভাবশালীর বিষয়টা সেটাকে সামনে আনছিল। তুমি একটু আগে বললে যে যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যেটা জানতে চাইবো যে কোনো তৃণমূল নেতা কর্মীকে, যদিও তৃণমূল এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছে, কিন্তু কোনো পরিচিত তৃণমূল নেতা কর্মীর মুখ কি সিজিও কমপ্লেক্সের আশপাশে দেখা গেছে? না, সেরকম কাউকে দেখা যায়নি এখনো পর্যন্ত এই গ্রেফতারির পর। তবে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মৌপিয়া, যে চিকিৎসক দল তারা এসে পৌঁছেছেন এবং সেই চিকিৎসক দল তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভেতরে এসে পৌঁছেছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নান্টু হাজা। নান্টু, এই মুহূর্তে কি পরিস্থিতি? চিকিৎসক দলকে ডেকে আনা হলো কেন? দেখো, যেটা প্রত্যেকবারই যেটা হয় যে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসক দল তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে যদি কেউ গ্রেপ্তার হয় তার শারীরিক পরীক্ষা করার জন্য মেডিকেল একটি টিম কিন্তু আসে এবং তার শারীরিক পরীক্ষার করার পর একটা রিপোর্ট দেওয়া হয়। এটা কিন্তু নিয়ম এবং সেই নিয়ম অনুযায়ী চিকিৎসক বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে একজন চিকিৎসক সে এসছে এই মুহূর্তে তাপস পালের শারীরিক অবস্থা কি আছে সেটা জানার জন্য। অর্থাৎ এখান থেকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে যাতে আবার হাসপাতালে নিয়ে যেতে না হয়, হাসপাতালে এখান থেকে বের করে সরাসরি যাতে তাকে থানার লকআপে ঢুকিয়ে দেওয়া যায়, যাতে কোনোভাবে হাসপাতালে নিয়ে গেলে সেখানে যেহেতু একজন জনপ্রতিনিধি, যেহেতু একজন সাংসদ, তাকে তার গ্রেফতারি এবং শাসক দলের সাংসদ তার গ্রেফতারির পর তাকে আবারও প্রকাশ্যে নিয়ে যাওয়ার ঝুঁকি সিবিআই এর গোয়েন্দারা নিতে চাইছেন। আমি আসবো সন্দীপ তোমার কাছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, চিকিৎসক তিনি এসে পৌঁছেছেন যেখানে তাপস পালের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে, তার মেডিকেল চেকআপ হবে, রুটিন মেডিকেল চেকআপ হবে। আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস প্রতিবেদন পাঠিয়েছেন সিজিও চত্বর থেকে, আপনাদের দেখাবো। রোজভ্যালি কাণ্ডে সমন পাওয়ার পর শুক্রবার দুপুর 12টার সময় এই গেট দিয়ে ঢুকেছিলেন তাপস পাল এবং তারপর সরাসরি সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে তিনি ঢুকে যান এবং তারপরেই তাকে এবং তার স্ত্রীকে দু দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। একদিকে যেরকম সিবিআই এর যারা ইনভেস্টিগেশন অফিসার, সিবিআই এর যারা ইন্সপেক্টর, অ্যাডিশনাল এসপি এবং ডিএসপিরা প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করেন, সেই জিজ্ঞাসাবাদের মুখেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাপস পালের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। তিনি যে নথিপত্র দেন সেই নথিপত্র খতিয়ে দেখা হয় এবং তারপরেই দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। সিবিআই এর এসপি এবং সিবিআই এর ডিআইজি তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদের মুখে তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে তিনি একজন ডিরেক্টর ছিলেন, সেই ডিরেক্টর থাকাকালীন তিনি কিভাবে এই দায়, এই রেসপন্সিবিলিটি এড়িয়ে যান। সেক্ষেত্রে কিন্তু তাপস পাল জানান যে তিনি একজন ডরম্যান বা তিনি একজন স্লিপিং ডিরেক্টর ছিলেন, তার এখানে কোনো রোল ছিল না, তার কোনো ভূমিকা ছিল না, তার কোনো অ্যাক্টিভিটি ছিল না। সেখানেই সিবিআই জিজ্ঞাসা ছিল যে যদি আপনি কোনো সাইলেন্ট ডিরেক্টর হন বা কোনো ডরম্যান ডিরেক্টর হন তাহলে আপনি এত কোটি টাকা কেন নিয়েছিলেন, কোন ভিত্তিতে এত কোটি টাকা তিনি নিলেন, এই বিষয় কিন্তু জানতে চাওয়া হয় সিবিআই কিন্তু জানতে চান তাপস পালের কাছে। তাপস পাল কিন্তু সেক্ষেত্রে কোনো উত্তর দিতে পারেননি এবং সেই উত্তর না দেওয়ার জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রের খবর যে তাপস পালের কিন্তু এখানে ডাইরেক্ট ইনভলভমেন্ট রয়েছে। রোজভ্যালির যে ব্যবসা, সেই ব্যবসা বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাপস পালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাপস পালকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু আরো অন্যান্য বড় যারা প্রভাবশালী ব্যক্তি যারা রোজভ্যালির সঙ্গে ছিল তাদের হদিশ পাওয়া যাবে।
24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে বিক্রম দাস ও নান্টু হাজরা, সল্টলেক। আমরা দেখলাম বিক্রম দাসের পাঠানো প্রতিবেদন। আমি আরো একবার ফিরে যাব সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, মৌপিয়া, যেটা বলছিলাম যে চিকিৎসক দল তারা এসে পৌঁছেছেন এই মুহূর্তে সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সের 3 তলায়, যেখানে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই জায়গাতে, সেই ভেতরের অংশে চিকিৎসকেরা রয়েছেন। তাপস পালকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গা থেকে, এই নির্দিষ্টভাবে এই যেখানে জিজ্ঞাসাবাদ চলছে সেই ঘর থেকে তাপস পালকে বের করা হতে পারে, সেই সম্ভাবনা জোরদার হচ্ছে ক্রমশ। এবং এখান থেকে বের করা হলেও সিজিও কমপ্লেক্স থেকে তাপস পালকে থানায় নিয়ে যেতে এখনই নিয়ে যাওয়া হবে না। আরও বেশ কিছুটা সময় এই জেরা পর্ব চলবে সেটা বলাই যায়, কেননা এখনো পর্যন্ত তাপস পালের স্ত্রী তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। তাপস পাল তার নিজের ইমেজকে কিভাবে ব্যবহার করেছিলেন আমানতকারীদের প্রভাবিত করার জন্য, সেই বিষয়টাও সিবিআই এর গোয়েন্দারা জানতে চাইছেন, সেই তথ্যটা পেতে চাইছেন। এবং তারা এটাও জানতে চাইছেন যে তাপস পাল বারবার যেটা প্রথম থেকে দাবি করছেন যে তিনি এই সংস্থার ডিরেক্টর থাকলেও তার দৈনিক কাজকর্মে তার কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র একটা সাম্মানিক পদ হিসেবে এটাকে তিনি দেখাতে চেয়েছিলেন। আদপে যে সেটা নয়, তার প্রমাণ স্বরূপ সিবিআই এর গোয়েন্দারা তাপস পাল রোজ ভ্যালি থেকে বিভিন্ন সময় যে কোটি কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ, তার তথ্য প্রমাণ, তার নথি সিবিআই এর গোয়েন্দারা তাপস পালের সামনে ফেলে দেন। কার্যত সেরকমটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। আর সেখান থেকেই কিন্তু তাপস পাল তার যে কনফিডেন্সটা, জেরার প্রথম দিকে তিনি যে একেবারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অত্যন্ত সতর্কভাবে মাপাভাবে তিনি দিচ্ছিলেন, সেই জায়গাটাই কিন্তু তিনি প্রথম খেইটা হারিয়ে ফেলতে থাকেন। এবং তারপর একটা সময় তাপস পাল ব্রেক করেছেন, এমনটা সিবিআই এর তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং তারপরেই কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে সিবিআই এর তরফ থেকে জানানো হয় যে তাপস পালকে গ্রেফতার করা হলো রোজভ্যালি কাণ্ডে অর্থ তছরূপের যে তদন্ত তারা চালাচ্ছিলেন, সেই ঘটনায় তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। এবং এই বিশাল ষড়যন্ত্রের মধ্যে একটা বড় ভূমিকা তার রয়েছে, যে কারণে আরো তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করে পাবার প্রয়োজন রয়েছে, তাই তাকে গ্রেফতার করা হলো। এরপর থেকে খুব বেশি সময় কাটেনি, চিকিৎসক দল এসে পৌঁছেছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে এবং তাপস পালকে জেরার পর্ব এখনো চলছে। মৌপিয়া। সন্দীপ, ঠিক কি চলছে ওখানে? কারণ ওখানে তুমি একটু আগে আমাদের দেখিয়েছো যে চিকিৎসক তিনি সেখানে এসে পৌঁছেছেন, আইনজীবীরা তারা ভেতরে রয়েছেন, একবার দেখানো সম্ভব হবে কি? আমি চেষ্টা করছি মৌপিয়া এখান থেকে ভেতরের অংশের ছবি তোমাকে দেখানোর। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভেতরের অংশের সেই ছবি, যেখানে তাপস পালকে ভেতরে রাখা হয়েছে। তুমি দেখতে পাবে যে ইতিমধ্যেই কিন্তু তার আইনজীবীরা যারা রয়েছেন তারাও সিজিও কমপ্লেক্সের ভেতরে তারা রয়েছেন। একদম সোজাসুজি যে রিসেপশন দেখা যাচ্ছে, সেই রিসেপশনের ডান দিকের একটি ঘরে তাপস পালকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, সেখানে তাপস পালের জেরা পর্ব চলছে। আইনজীবীরা ততদূর পর্যন্ত যাওয়ার অনুমতি পাননি, আইনজীবীরা বাইরের অংশে রয়েছেন, আইনজীবীদের ভেতরে ঢোকার অবশ্যই অনুমতি নেই, রিসেপশনের বাইরে আইনজীবীরা অপেক্ষা করছেন। এবং তাপস পালকে যখন দেখতে চিকিৎসক দল এসে পৌঁছায়, সেই চিকিৎসক দলের সঙ্গে যারা এসছেন বিধাননগর হাসপাতাল থেকে, তারাও এই মুহূর্তে ভেতরে রয়েছেন। যে সমস্ত রুটিন পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে কেউ একজন গ্রেপ্তার হওয়ার পর, সেই সমস্ত রুটিন পরীক্ষা নিরীক্ষার পর্ব এই মুহূর্তে চলছে। সন্দীপ, আপাতত তোমার ধন্যবাদ। তোমার কাছে আমরা আবারও পরবর্তীকালে আসবো, কারণ এই মুহূর্তে মেডিকেল পরীক্ষা হচ্ছে তাপস পালের, এবং তারপরেই ইতিমধ্যে আইনজীবীরা তারাও সেখানে গিয়ে পৌঁছে গেছেন। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে কেন গ্রেফতার তাপস পাল। তাপস পালের বক্তব্যে একাধিক অসঙ্গতি। 2015 সাংসদের দক্ষিণ কলকাতার বাড়িতেও তল্লাশি হয়। সাংসদের বাড়িতে উদ্ধার হয় প্রচুর নথি, বহু নথি নিয়ে সদুত্তর দিতেই পারেননি তাপস পাল। বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর এড়িয়ে যান তাপস পাল। তাপস পালের বক্তব্যে একাধিক অসঙ্গতি। 2015 সাংসদের দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশি হয়, বহু নথি উদ্ধার হয়, যে সমস্ত নথির মধ্যে বেশ কিছু নথির সম্পর্কে সদুত্তর দিতে পারেনি তাপস পাল। কি কি অভিযোগ রয়েছে তাপস পালের বিরুদ্ধে? রোজ ভ্যালি ফিল্ম ডিভিশনে যুক্ত ছিলেন তিনি, ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটির লেনদেন হয়েছে, রোজ ভ্যালি থেকে নগদেও টাকা নেন। রোজ ভ্যালির অ্যাকাউন্টেন্টকে জেরায় এই তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।
গৌতম কুণ্ডুকে টলিউডে নিয়ে আসেন তাপস পালি এবং গৌতম কুণ্ডুকে চিটফান্ড ব্যবসাতেও তিনি সাহায্য করেছিলেন, এরকম সিরিয়াস অভিযোগ সিবিআই তুলছে তাপস পালের বিরুদ্ধে। রোজভ্যালির ফিল্ম ডিভিশনে যুক্ত ছিলেন তাপস পাল এবং ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে।